আপনার বাবা চাইলে কি আমাকে বলুন, মিস হোয়াট এভার। ওরা চমকে পেছনে ফিরে দেখলো প্যান্টের পকেটে হাত গুজে স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। তার চাহনি হৃদির ওপর নিবদ্ধ থাকলেও প্রশ্নটা সে করেছে তুলিকাকে। এই মুহূর্তে সৌহার্দ্যের উপস্থিতি কল্পনাও করেনি তুলিকা। তার গায়ের রক্ত যেন ভয়ে হিম হয়ে গেল। সৌহার্দ্য হঠাৎই অগ্নি ঝলসানো কণ্ঠে গর্জে উঠলেন। স্পিক আপ। তার সেই বজ্র কঠিন আওয়াজে আশেপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীর আর তো বটেই, এমনকি হৃদি আর সুমিও ভয়ে কেঁপে উঠল। তুলিকা আমতা করে তোতলানো স্বরে বলল, স্যার, এই মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেছে তাই। সৌহার্দ্য ওর দিকে ফিরেও তাকালো না। সে হৃদির দিকে এক পা এগিয়ে এলো, তারপর তুলিকার দিকে স্থির জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে এক মুহূর্ত পরেই ধমকে উঠে বলল। সে সরি টু হার। সৌহার্দ্যের চোখের এই অশুভ সংকেত দেখে তুলিকা ভয়ে থরথর করে কাঁপছিল। মাথা নিচু করে কোনো মতে বলল, সরি। কিন্তু সৌহার্দ্য যেন বিরক্তিতে নাক মুখ কুঁচকে উঠল। পরক্ষণে শীতল কণ্ঠে বলল, হুম, পছন্দ হয়নি। তুলিকা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সরি আবার পছন্দ মতো বলতে হয় নাকি? তার সেই দ্বিধার মাঝে সৌহার্দ্য গমগমের স্বরে নির্দেশের স্বর ভেসে এলো। কানে ধরে বলবে সরি, আমাকে মাফ করে দাও। তবে নেক্সট টাইম প্রফেসরের কোলে চড়ে বসে থাকলেও আমি তাকাবো না। দেন শুরু করো, হারি আপ। সৌহার্দ্যের রসিকতায় সায়েম খিলখিল করে হেসে উঠল, কিন্তু পরক্ষণেই সৌহার্দ্যের সেই গভীর শান্ত অথচ তীক্ষ্ণ চাহনি দেখে তার হাসি যেন মাঝপথেই থমকে গেল। অন্যদিকে তুলিকা রাগে গজগজ করতে করতে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও কান ধরে সৌহার্দ্যের শিখিয়ে দেওয়া সেই অদ্ভুত কথাগুলো আওড়ালো, কিন্তু সৌহার্দ্যের যেন মন ভরল না। অদ্ভুত এক জেদ চেপে বসলো তার মাথায়। মেয়েটিকে দিয়ে একই কথা কয়েকবার বলিয়ে তবেই সে ক্লান্ত হলো। দৃশ্যটা এমন যেন কোনো এক রোবটের নিয়ন্ত্রণ তার হাতে। এরপর সৌহার্দ্য এক পলক নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে ধীর স্থিরভাবে হৃদির দিকে ফিরল। শান্ত গলায় জিজ্ঞেস করলো, তুমি কি একাই যেতে পারবে, নাকি আমি দিয়ে আসবো? হৃদি দ্বিধা কাটিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো সে পারবে। সৌহার্দ্যের তখন হাসপাতালের কয়েকটা ইমার্জেন্সি রোগী ছিল, তাই সে ড্রাইভারকে ফোন করে আসতে বলল। বিষয়টি দেখে হৃদি খুব নিচু গলায় মিনমিনিয়ে বলল, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি রিক্সাতেই চলে যেতে পারবো। হৃদির কণ্ঠস্বর কানে যেতেই সৌহার্দ্য যেন ক্ষণিকের জন্য থমকে গেল। তার মেজাজের পারদ এক নিমিষে চড়ে বসলো। খুব কড়া গলায় সে নির্দেশ দিয়ে বলল, তোমার জন্য আজ থেকে রিক্সা নিষিদ্ধ। সৌহার্দ্যের এই হঠকারী সিদ্ধান্তে হৃদি পাথর হয়ে দাঁড়িয়ে রইল। বুঝতে পারছে না মানুষটাকে কি বলে সম্বোধন করবে। পরিস্থিতিটা এমন যে বাংলা সিনেমার নায়িকার মতো কোনো গাছে গিয়ে সজোরে মাথা ঠুকে স্মৃতিশক্তি হারিয়ে ফেললেই যেন এই যন্ত্রণা থেকে মুক্তি মেলে। কি এক অদ্ভুত মানুষের পাল্লায় যে সে পড়ল। হৃদির সেই হতভম্ব অবস্থার মাঝেই ড্রাইভার গাড়ি নিয়ে হাজির হলো। সৌহার্দ্য আর দেরি না করে হৃদিকে গাড়িতে তুলে ড্রাইভারের সাবধানে নিয়ে যেতে বলে সে হাসপাতালের দিকে পা বাড়ালো। বিকেল গড়িয়ে 4টা বেজে গেছে। কলেজ থেকে ফিরে ক্লান্ত হৃদি না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলেও পেটের ভেতর চিনচিনে খিদের জ্বালায়। ড্রয়িং রুম দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে হঠাৎ একজোড়া বলিষ্ঠ হাত তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। আকস্মিক ধাক্কায় হৃদির বুকের ভেতর ধক করে উঠল। ভয়ত চোখের উপর তাকাতে দেখলো সৌহার্দ্য ওর দিকে কেমন অদ্ভুত এক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। হৃদি দ্রুত চোখ নামিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ছাড়ুন, অশুভ লোক। সৌহার্দ্য নড়ল না, বরং আরো 1 ইঞ্চি এগিয়ে এলো। তার কণ্ঠস্বর এখন আরো গম্ভীর। কে যেন বলছিলেন তখন ম্যাডাম? হৃদি তোতলাতে তোতলাতে বলল। কখন? সৌহার্দ্যের শরীরী নৈকট্যে হৃদির নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। তাদের মাঝে এখন আর 1 ইঞ্চিরও ব্যবধান নেই। লজ্জা আর আড়ষ্টতায় হৃদির মুখ দিয়ে কথা সরছে না। সে কোনো মতে মাথা অন্যদিকে ঘুরিয়ে মিনমিনিয়ে বলল, প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। হৃদি তার 2 হাতে সৌহার্দ্যকে সরানোর চেষ্টা করলো, কিন্তু সে যেন এক অচল পাহাড়। এক চুলও নড়ল না সে। সৌহার্দ্যের কণ্ঠস্বর এখন নিশাতুর। আসুক, আগে বলো সকলে কি বলেছিলেন? হৃদি কাঁপা কাঁপা গলায় বলল। আপনাকে বলিনি আমি। সৌহার্দ্যের নজর হঠাৎ আটকে গেল হৃদির থরথর করে কাঁপতে থাকা ঠোঁটের ওপর। হৃদিকে ভয় দেখানোর জন্য এই নাটক শুরু করলেও এখন সে নিজেই যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আবেগের অতল গহ্বরে ডুবে গিয়ে সে যখন হৃদির ঠোঁটের কাছাকাছি এগিয়ে এলো, ঠিক তখনই পেছন থেকে এক ঝটকায় সব ছন্দপতন ঘটল। কারো গলা খাকানির শব্দে সৌহার্দ্য তড়িৎ বেগে সরে দাঁড়ালো। সামনে আরহানকে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্যের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। আরহান তাদের দিকে তাকিয়ে টিপ্পনি কেটে বলল,
বউকে মানতে পারিস না বলে বাড়ির এত সুন্দর রুম ফেলে চিপায় চাপায় প্রেম করতে হয়? আরহানের কথা শুনে রিদির মনে হলো মেঝেটা যদি এই মুহূর্তে দুই ভাগ হয়ে যেত, সে এখনই ভেতরে ঢুকে যেত। এই অসভ্য লোকটার জন্য বারবার তাকেই সবার সামনে লজ্জায় পড়তে হয়। সৌহার্দ্য বিরক্তি মুখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, বাজে বকছিস কেন? ওর চোখে কি যেন একটা পড়ছিল, সেটাই চেক করছিলাম। আরহান ছোট ভাইকে আর বিব্রত করলো না, হাসতে হাসতে চলে যাওয়ার সময় বলল। ওকে, কন্টিনিউ। আরহান চলে যেতেই রিদি রাগে ফুঁসতে ফুঁসতে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল। নির্লজ্জ বেহায়া অসভ্য লোক। সৌহার্দ্য আগের মতোই বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। স্টক থেকে নতুন কোনো শব্দ আনার চেষ্টা করো, স্টুপিড। বলেই টেবিলের ওপর রাখা ফাইলটা তুলে নিয়ে কোনো দিকে না তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্যে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রিদি বিড়বিড় করে বলল। বউ মানি না বলে আবার প্রেম দেখাতে এলে এমন জায়গায় উষ্ঠা দেবো না যে সারা জীবন মনে রাখবেন। অসভ্য লোক কোথাকার। বলেই সৌহার্দ্যে যাওয়ার পথে তাকিয়ে ভেঙচি কেটে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রাত তখন প্রায় 8টা। রিদি আর পৃথা পড়ার টেবিলে মগ্ন। এমন সময় হঠাৎ ঝড়ের বেগে ঘরে ঢুকলো রিভা। দুইজনকে টেনে উঁচিয়ে সে মিষ্টি করে হেসে বলল। ভাবিরা চলো চলো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। রিদি ভ্রুকুচকে অবাক হয়ে জিজ্ঞেস করলো। কিসের সারপ্রাইজ, কি হয়েছে? রিভা রহস্যময় হাসি দিয়ে উত্তর দিল। আগে চলো না, গেলেই বুঝবে। বলে সে দুজনকে টেনে ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল। সোফায় বসে আছে বছর 20-22 বয়সী এক যুবক। চেহারায় রায়দা শেখের সাথে বেশ মিল। রিভা উত্তেজিত হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলল। ভাইয়া দেখো কারা এসেছে। রিভান রিদিকে চিনতে পারল। মায়ের ফোনের গ্যালারিতে রিদির ছবিতে ভরা, এমনকি তাদের দুই ভাই বোনের ছবির চেয়েও রিদির ছবি সেখানে বেশি। রিদিও তাদের দেখে হেসে এগিয়ে গেল। কুশল বিনিময় হলো। এরপর পৃথার সাথেও পরিচয় করিয়ে দিল রিভানকে। রিদি আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে সোজা রান্নাঘরের দিকে ছুটলো কিছু নাস্তা তৈরি করতে। সাথীর থেকে জানতে পারলো ফাহানের বিয়েতে যোগ দিতে এসেছে রিভান। সবাই মিলে একসাথে এই বাড়ি থেকে বিয়ে বাড়িতে যাবে তারা। আর রায়দা শেখও আজ সকালে এখানে এসেছে। খুব অল্প সময়ের মধ্যে রিভানের প্রাণবন্ত ও ছটফটে স্বভাবের কারণে রিদি আর পৃথার সাথে তার বেশ ভালো জমে উঠল। পৃথা বসে আছে রিদির ঘরে। সে এখন বাড়ির পরিবেশের সাথে মোটামুটি মানিয়ে নিলেও রিমা চৌধুরীর তিক্ত ব্যবহার তাকে বড্ড পোড়াচ্ছে। সুযোগ পেলেই তিনি যা তা কথা শুনিয়ে যান। আর পৃথা শুধু কষ্টগুলোকে বুকের ভেতর চেপে রেখে একচিলতে হাসি দিয়ে তা মেনে নিচ্ছে। রিভানের সাথে আড্ডা শেষ করে কিছুক্ষণ আগে এসেছে। সে একটা বই নিয়ে একা বসে আছে। চোখের সামনে বইয়ের অক্ষরগুলো থাকলে মন পড়ে আছে বিষণ্ণতায়। পড়াগুলো যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। মনের কোণে বারংবার একটি প্রশ্ন, আরবান কি সত্যিই তাকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নেবে? এই বড় ধনাঢ্য পরিবারের সাথে কি সে মানানসই? এমনই হাজারো দোলাচলের মাঝে হঠাৎ দরজায় কারো উপস্থিতি টের পেল সে। আরবান গলা খাকানি দিয়ে তার মনোযোগ আকর্ষণ করলো। আরবানকে দেখে পৃথা বইটা রেখে উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু আরবান শক্ত গলায় বলল। প্রয়োজন নেই, বসো তুমি। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? পৃথা কথা খুঁজে না পেয়ে নিস্তব্ধ রইল, শুধু মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। আরবান হাতের কিছু কাপড়ের প্যাকেট টেবিলের ওপর রেখে সহজ স্বরে বলল। আজ রাতটা এখানেই থেকো, আমার নাইট ডিউটি আছে। হয়তো একা ভয় পেতে পারো, তবে কাল থেকে আমার রুমে শিফট হয়ে যেও। আর কিছু প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে জানিও, ঠিক আছে? আরবানের এমন সহজ সরল ব্যবহারে পৃথা বিস্ময়ে স্থবির হয়ে রইল। যে মানুষটাকে নিয়ে সে এত ভয় পাচ্ছিল, সেই মানুষটাই কত সহজে সবকিছু স্বাভাবিক করে দিচ্ছে। কোনো উত্তর না দিয়ে পৃথা কেবল সম্মতির মাথা নাড়ালো। আরবান রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে একবার ফিরে তাকালো, মৃদু স্বরে বলল। এত নার্ভাস হওয়ার কিছু নেই। বিয়েটা যে পরিস্থিতিতেই হোক, তুমি আমার স্ত্রী, এই সত্যটা মেনে নেওয়াটাই এখন শ্রেয়। কথাটুকু বলেই সে বেরিয়ে গেল। আরবান চলে যেতেই পৃথার ঠোঁটে ফুটে উঠল এক চিলতে মিষ্টি হাসি। সে কল্পনাও করেনি আরবান এত তাড়াতাড়ি বিষয়টি সহজভাবে গ্রহণ করবে। নিস্তব্ধ ঘরে এক অদ্ভুত স্বস্তির নিঃশ্বাস ফেলে পৃথা অনুভব করলো জীবনের নতুন সমীকরণগুলো হয়তো ধীরে ধীরে গুছিয়ে আসছে। রাত তখন প্রায় 12টা। ড্রয়িং রুমের নীলচে আলোয় রিভা, পৃথা, রিদি আর রিভান টিভিতে খেলা দেখছে। ঘর জুড়ে আড্ডা আর হাসির রোল। রিদি সোফায় বসে, তার পাশে রিভান। কোনো এক মজার কথায় রিভান হেসে রিদির দিকে তাকিয়ে কিছু একটা বলছে, আর রিদিও খিলখিল করে হেসে তার সাথে তাল মিলিয়ে যাচ্ছে।
ঠিক তখনই ঘরে ঢুকলো সৌহার্দ্য। নিজের স্ত্রীর প্রাণখোলা হাসির শব্দটা তার কানে যেতে এসে থমকে দাঁড়ালো। দৃষ্টি ঘুরিয়ে হৃদি আর রিভানের দিকে তাকাতেই তার চোখ শক্ত হয়ে এলো, চোখে মুখে এক হিমশীতল কঠিন চাহিনি। হঠাৎ সৌহার্দ্যের দিকে চোখ পড়তে রিভান হালকা হেসে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, ভাইকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত স্বরে বলল, ব্রো কেমন আছো? তোমাকে খুব মিস করছিলাম। সৌহার্দ্য তাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে শান্ত অথচ গম্ভীর গলায় বলল, চল, তোর সাথে কথা আছে। বলেই সে সোজা সিঁড়ির দিকে পা বাড়ালো। রিভান ভাবলো হয়তো লন্ডনের বিজনেস নিয়ে কোনো জরুরি কথা বলবে, যেটা এখন রিভানের ওপর ন্যস্ত। সে কোনো প্রশ্ন না করেই ভাইয়ের পিছু নিল, কিন্তু সৌহার্দ্য যখন রুমের দিকে না গিয়ে ছাদের দিকে এগোতে নেয়, রিভানের কপালে ভাঁজ পড়ল। বিজনেস নিয়ে আলোচনা কি ছাদে করার মতো বিষয়? তবুও বড় ভাইকে ভয় পাওয়া রিভান কোনো দ্বিরুক্তি না করে তার পিছু পিছু ছাদে উঠে গেল। ছাদে পৌঁছাতেই সৌহার্দ্য ঘুরে দাঁড়িয়ে গমগমে কণ্ঠে বলল, শুরু কর। বেচারা রিভান কিং কর্তব্য বিমূঢ়। কি শুরু করবে? ভাইয়ের স্বভাব সে জানে, সবসময় অর্ধেক কথা বলে। সে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, মানে কোন ব্যাপারে ব্রো? সৌহার্দ্যের গলার স্বর এবার রাগে কাঁপছে। এতক্ষণ আমার বউয়ের সাথে যেভাবে হেসে গেলে কথা বলছিলে, এখন আমার সাথে সে একই উৎসাহে কথা বল। গো আহেড। রিভান যেন আকাশ থেকে পড়ল। কি অদ্ভুত বিপদে সেজে পড়েছে। ফারিস তাকে আগে থেকেই সাবধান করেছিল, কিন্তু পরিস্থিতি যে এত ভয়াবহ হবে তা সে বুঝতে পারলে কখনোই এই বাড়িতে পা রাখত না। সৌহার্দ্যের রাগী চোখের দিকে তাকিয়ে সে হাসার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু এমন গম্ভীর পরিস্থিতিতে কি জোর করে হাসি আসে? সে শুকনো ঢোক গিলে মিনতি ভরা গলায় বলল, সরি ব্রো, সত্যি বলছি। এরপর থেকে আর মানে ভাবির সাথে ওইভাবে কথা বলবো না। প্লিজ এবারকার মতো মাফ করে দাও। রিভানের সেই করুণ আর্তনাদ দেখে সৌহার্দ্যের মনে কোনো দয়া হলো কিনা তা বোঝার উপায় নেই। সে কোনো কথা না বলে ছাদের দরজা দিয়ে বেরিয়ে গেল। রিভান হাত ছেড়ে বাঁচলো, ভাবলো হয়তো ভাই দয়া করে তাকে মুক্তি দিল, কিন্তু পরক্ষণে এক বিকট শব্দে ছাদের ভারী দরজাটা বন্ধ হয়ে গেল। রিভান হতভম্ব হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই বুঝলো সৌহার্দ্য বাইরে থেকে ছাদের দরজা আটকে দিয়ে চলে গেছে। সে হতাশ হয়ে ছাদের ফ্লোরেই ধপ করে বসে পড়ল। দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, খালামণি, এই অদ্ভুত টাইপ প্রোডাক্ট তুমি কিভাবে ডাউনলোড করলে? এমন অদ্ভুত ভাইয়ের পাল্লায় পড়ে আজ তো আমার এখানেই রাত কাটাতে হবে। দীর্ঘশ্বাস ফেলে রিভান চোখ বুঝল। হৃদি গুনগুন করে গান গাইতে গাইতে করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তের পথ আগলে দাঁড়িয়ে পড়ল সৌহার্দ্য। এমন হুট করে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদি কোমরে দুহাত রেখে বিরক্তি ভরা চোখে তাকালো, কিছুটা ঝংকার দিয়ে বলল, কি চাই আপনার? যখন তখন এমন ইফটিজারদের মতো পথ আগলে দাঁড়ান কেন আপনি, অশুভ ডাক্তার? বউয়ের মুখ থেকে ইফটিজার তকমাটা শুনে সৌহার্দ্য যেন আকাশ থেকে পড়ল। 31+ বছরে এসে কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকানো মানুষটা আজ নিজের বউয়ের কাছে ইফটিজারের তকমা পেতে হলো। কি কপাল! হতভম্ব সৌহার্দ্য খুকখু করে কেসে উঠল। পরিস্থিতি সামলে নিয়ে সে একটু সরে দাঁড়িয়ে বলল, আজ ক্লাসে যেগুলো বুঝিয়েছি সব টপিক বুঝছো? হৃদি কোনো কূটকৌশল না ভেবে সরল মনে উত্তর দিল, বুঝেছি, কিন্তু একটাতে একটু সমস্যা হচ্ছে। সৌহার্দ্য এবার অতি ভদ্রতার সাথে শান্ত গলায় বলল, ওকে, কাল তো বিয়েতে চলে যাবে, বড় হবে না। বই নিয়ে রুমে এসো, বুঝিয়ে দিচ্ছে। বলেই সে রুমের দিকে চলে গেল। হৃদি বইটা বুকে আগলে সৌহার্দ্যের রুমের দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করছে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না এই নিয়ে তার চিন্তার শেষ নেই। লোকটার মাথা যে কোনো সময় বিগড়ে যেতে পারে, কখন যে আবার খেঁকিয়ে উঠবে তার ঠিক নেই। তারই উকিঝুঁকির মাঝে হুট করে সৌহার্দ্য দরজা খুলে হৃদির মাথাটা টেনে ভেতরে ঢুকিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে দরজা লক করে ফেলল। হৃদি হকচকিয়ে গিয়ে বুকের ওপর হাত চেপে ধরল, জোরে শ্বাস ফেলে বিরক্তির সুরে বলল, উফ, ভয় পাইয়ে দেন কেন অশুভ ডাক্তার? সৌহার্দ্য কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে বিছানায় শুয়ে পড়ে হৃদির দিকে তাকিয়ে গমগমে স্বরে বলল, সেন্টার টেবিলের উপরে উঠে কান ধরে দাঁড়িয়ে থাকো। 2 ঘন্টা কাউন্টডাউন স্টার্ট নাও। হৃদি যেন পাথর হয়ে গেল। এই লোক তাকে পড়া বুঝিয়ে দেওয়ার কথা বলে ডেকে এনেছে, আর এখন কিনা বলছে কান ধরে দাঁড়িয়ে থাকতে। এমন হঠকারী নির্দেশের কারণ না বুঝে হৃদি রাগে নাক ফুলতে শুরু করলো। সে তেজি গলায় বলল, কি জন্য আমি কান ধরবো? মিথ্যেবাদী লোক, পড়া বুঝিয়ে দেওয়ার নাম করে। কথাটা শেষ করতে পারল না। সৌহার্দ্য দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, আমার সাথে তর্ক করা ছাড়া কি কথা বের হয় না? অন্য কারোর সাথে কথা বলার সময় তো ঘর কাঁপিয়ে হাসো।
হৃদি এবার স্তব্ধ হয়ে গেল, অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এই লোকটা কি পাগল? সে এখন প্রাণ খুলে হাসতেও পারবে না। হৃদির চিন্তার সূত্র ছিঁড়ে সৌহার্দ্য ধমক দিয়ে উঠল। কি হলো? কথা কানে যাচ্ছে না? স্টুপিড। হৃদি এক পলক দরজার দিকে তাকালো, ভাবলো এক দৌড়ে পালিয়ে যাবে, কিন্তু সৌহার্দ্য যেন তার মনের গলি ঘুচি আগে থেকেই চিনে ফেলেছে। চোখ বন্ধ করেই সে শান্ত গলায় বলল, ওদিকে তাকিয়ে লাভ নেই, ডোর লক করা। হৃদি বুঝলো আজ সে পুরোপুরি ফাঁদে পড়েছে। রাগ, অভিমান আর চরম অস্বস্তি নিয়ে এসে টেবিলের ওপর গিয়ে উঠল। বাধ্য হয়ে কান ধরে দাঁড়িয়ে রইল ঠিকই, কিন্তু মুখটা ঘুরিয়ে নিল উল্টো দিকে। তার সর্বাঙ্গে তখন রাগ আর লজ্জার এক মিশ্র অনুভূতি। সৌহার্দ্য আর চোখে একবার তাকালো, বুঝতে পারলো তার বউ এখন রাগে দাউ দাউ করে জ্বলছে। তবুও ভ্রুক্ষেপ না করে সে নিজের মোবাইলটা বের করলো। হৃদিকে আরও একটু জ্বালানোর উদ্দেশ্যে আশিক বানায়া আপনি গানটা ছেড়ে দিয়ে শান্ত ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে চোখ বুজে শুয়ে রইল। হৃদির রাগে গা জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে লোকটার মাথা টেবিলের ওপর রাখা বইটা দিয়ে একটা বাড়ি দিতে। কত বড় অসভ্য, এই অবস্থায় ফেলে রেখে কিনা আবার এমন বিচ্ছিরি একটা গান বাজাচ্ছে। টানা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে হৃদির পা ব্যথায় টনটন করে উঠেছে, মনে হচ্ছে এখনই ভেঙে পড়ে যাবে। আর সহ্য করতে না পেরে চোখে জল নিয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে অনুরোধ করলো, এবারের মতো ছেড়ে দিন প্লিজ। জীবন থাকতে আপনাকে আর বিশ্বাস করব না। না মানে হেসে কেঁদে কোনো রকমে কারোর সাথে কথা বলবো না ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব ডাকটা কানে যেতেই সৌহার্দ্যের দৃষ্টিতে এক মুহূর্তের জন্য বিদ্যুৎ খেলে গেল। সে চমকে তাকালো ঠিকই, কিন্তু পরক্ষণেই মুখটাকে পাথরের মতো ভাবলেশহীন করে ফেললো। খানিকটা সময় নিয়ে গলা খাকানি দিয়ে শান্ত গলায় বলল, ওকে, ছেড়ে দেব। আর 1 ঘন্টা 5 মিনিট বাকি আছে। ওই হিসেবে তুমি আমাকে 65 বার আই লাভ ইউর অর্থ বলবে, পারবে? হৃদি কথাটার গুঁড়ো অর্থটা না বুঝে ব্যথায় ছোটে। রাগে ফুঁসতে ফুঁসতে সে বলে উঠল, আশ্চর্য, এত বড় ডাক্তার হয়ে এই কথার অর্থ জানেন না? আমাকে কেন বলতে হবে? সৌহার্দ্য বিরক্তির একটা ভঙ্গি করে বালিশে মাথা রাখলো, উদাসীন স্বরে বলল, ওকে, তুমি ওভাবে দাঁড়িয়ে থাকতে চাইলে থাকো, আই হ্যাভ নো প্রবলেম। শাস্তিটা কমিয়ে দিতে চেয়েছিলাম বলেই সহজ একটা টাস্ক দিয়েছিলাম। যেহেতু তোমার পছন্দ হলো না, থাক, আমি ঘুমালাম, তুমি ওভাবেই দাঁড়িয়ে থাকো। সৌহার্দ্য পাশ ফিরে শুয়ে পড়ার উপক্রম করতেই হৃদি বুঝলো পায়ের ব্যথায় আর 1 মিনিটও টেকা অসম্ভব। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে দ্রুত বলে উঠল, বলছি আপনি গণনা শুরু করুন। আমি সৌহার্দ্য ধীর স্থির ভঙ্গিতে ওর দিকে তাকালো, গলার স্বরে এক অদ্ভুত প্রশান্তি রেখে বলল, ওকে, স্টার্ট নাও। হৃদির রাগ আর অভিমানে ঠোঁট উল্টে চোখ দিয়ে জল গড়িয়ে পড়া অবস্থায় গুনে গুনে পুরো 65 বার বলল, বলছি আমি তোমাকে ভালোবাসি। ওর বলা শেষ হতেই সৌহার্দ্য স্থির দৃষ্টিতে কিছুক্ষণ হৃদির চোখের দিকে তাকিয়ে রইল। তারপর নিষ্পৃহ স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি। আই ডোন্ট লাভ ইউ, নো ফিনিশ, গেট আউট। কথাটা কানে যেতেই হৃদির সাথে সাথে ঝটকা খেয়ে দাঁড়িয়ে পড়ল। রাগে তখন তার শরীর কাঁপছে। সে চিৎকার করে বলতে গেল, অসভ্য লোক, আমি কখন আপনাকে কথাটা শেষ করার আগে হৃদি মাঝপথে থেমে গেল। তার মনের কোণে একটা বিদ্যুৎ চমকের মতো উপলব্ধি হলো। তার মানে এই লোক তাকে এতক্ষণ বোকা বানিয়েছে। ভাবতে হৃদি হতভম্ব হয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, হৃদির হতভম্ব চাহিনী আর সৌহার্দ্যের শীতল নিষ্পৃহ ভঙ্গির মাঝে ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। হৃদি তখনও টেবিলের ওপর দাঁড়িয়ে, আঙুলগুলো নিজের কানে ধরা। সৌহার্দ্যের সেই শেষ বাক্যটি আই ডোন্ট লাভ ইউ হৃদির মস্তিষ্কে যেন কোনো তপ্ত শুলের মতো বিঁধল। কিছুক্ষণ আগে মানুষটি তাকে মিথ্যা বলে 65 বার ভালোবাসার স্বীকারোক্তি আদায় করিয়ে নিয়ে আবার সেই মানুষটি এমন তাচ্ছিল্য ভরা প্রত্যাখ্যান ছুড়ে দিল। হৃদির মনে রাগের চেয়েও বেশি দানা বাঁধল তীব্র অভিমান। সে নিজেকে ধিক্কার দিল। এই মানুষটির সামান্য নরম আচরণের আশায় সে বারবার তার সমস্ত কঠোরতা ভুলে যায়। মনে মনে এক করুণ তাচ্ছিলের হাসি হাসল হৃদি। তার মনে হচ্ছে নির্লজ্জ না হলে সে কিভাবে ভাবলো যে এই পাথরের মতো মানুষের মনে তার জন্য বিন্দুমাত্র দুর্বলতা থাকতে পারে। টেবিলের ওপর থেকে হৃদি 1 কদম এগিয়ে গেল সৌহার্দ্যের দিকে। ক্ষোভ আর অভিমানে টলমল কণ্ঠে ফুঁসে উঠে বলল, কে চাইছে আপনার ভালোবাসা? আমি তো কখনো বলেছি আমি যে আমায় ভালোবাসুন? চাই না আমি আপনার ভালোবাসা, মরে গেলেও না। হৃদির বাক্য শেষ হওয়ার আগেই সৌহার্দ্য বিছানা থেকে উঠে এসে মুহূর্তের মধ্যে ক্ষিপ্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে হৃদিকে দেওয়ালের সাথে চেপে ধরল সে। সৌহার্দ্যের চোখ মুখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। এক হাত দেওয়ালের ওপর ভর দিয়ে অন্য হাতে হৃদির চিবুক শক্ত করে খামচে ধরে রাগে হিসিয়ে বলল,
কি বলছিস তুই স্টুপিড মহিলা? রিপিট দ্যাট। যখন বলটা বেড়ে গেছে না, একদম টেনে ছিঁড়ে ফেলবো। আর একবার যদি তোর মুখ থেকে ওই শব্দ উচ্চারিত হয়, আমি তোকে চিন্তা খবর দেব। সৌহার্দের অগ্নিদৃষ্টির সামনে হৃদির চোখে চুপচাপ জল পড়ছে, কিন্তু অভিমানে সে চোখ তুলে তাকাচ্ছে না। হৃদির এই নীরবতা সৌহার্দের রাগ যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। সে হৃদিকে ছেড়ে দিয়ে এক ঝটকায় নিজের হাত দিয়ে দেওয়ালের ওপর প্রচণ্ড জোরে থাবা বসালো। সাথে সাথে তার হাতের চামড়া ফেটে ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে এলো। তবে সেদিকে বিন্দু পরিমাণ তোয়াক্কা করলো না সে। সৌহার্দ ঘন ঘন শ্বাস নিয়ে নিজের উত্তেজনা প্রশমনের ব্যর্থ চেষ্টা চালালো অনেকক্ষণ, কিন্তু আজকের এই উন্মাদ রাগ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না তার। নিজের চুল হাতে নিয়ে খামচে ধরে ধপ করে বিছানায় এসে পড়ল সে। রাগে ক্ষোভে আর নিজের ওপর বিরক্তিতে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, পালের রাগ, পালের তেরবাটারে, কোনোটাই কন্ট্রোল করতে পারি না। আচ্ছা, তখনও দেওয়ালের এক কোণে কুকড়ে বসে ফুফিয়ে কাঁদছে হৃদি। সৌহার্দ্য এক পলক সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বুক চিরে বেরিয়ে আসা সেই দীর্ঘশ্বাসে যেন অনেক না বলা অনুরোধ মিশেছিল। সে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে হৃদির কাছে গিয়ে বসলো। কোনো কথা না বলে আলতো করে হৃদির মুখটা দু হাতে তুলে ধরলো নিজের দুই হাতের আজলায়। বুড়ো আঙুলের আলতো ছোঁয়ায় মুখে নিল চোখের নোনা জল। এরপর হৃদিকে পাজা কোলা করে তুলে আলগোছে বিছানায় বসিয়ে দিয়ে ড্রয়ার থেকে ব্যথানাশক মলমটা বের করে নিল সৌহার্দ্য। হৃদির আরেকটু কাছে ঘেঁষে বসে যখন সে হৃদির পাটা নিজের উরুর ওপর তুলে নিয়ে পাজামাটা সামান্য উপরে ওঠাতে যাবে, তখনই হৃদি চমকে আর্তনাদ করে উঠল, ছাড়ুন, কি করছেন? আমার পায়ে হাত দিবেন না, আমার পায়ে কোনো ব্যথা নেই। সৌহার্দ্য নির্বিকার, ওর কথা যেন কানে তুলল না সে। হৃদির হাতটা সরিয়ে খুব যত্ন সহকারে পায়ে মলম মালিশ করে দিয়ে হৃদিকে নিজের দিকে টেনে নিল সে। কোনো শারীরিক উত্তাপের আতিশয্য নেই, যেখানে কেবল এক গভীর প্রশান্তি। হৃদির পিঠ নিজের বুকের সাথে চেপে ধরে আলতো করে হৃদির কাঁধে নিয়ে থুতনিটা রেখে গম্ভীর স্বরে শুধালো, বাইক রাইডে যাবে? হৃদি পাথরের মতো জমে আছে। সে কোনো উত্তর দিচ্ছে না। এই মানুষটাকে সে কিছুতেই বুঝে উঠতে পারে না। কখনো পাহাড় সম কষ্ট দেয়, আবার মুহূর্তেই পরম মমতায় তাকে কাছে টেনে নেয়। মানুষ কি এমনই হয়? গালফুলি অভিমানে থ মেরে বসে রইল সে। হৃদির এই নীরবতা সৌহার্দ্যের মোটেও ভালো লাগছে না। আজ বোধহয় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে মেয়েটাকে। সৌহার্দ্য কোনো বাক্য বিনিময় ছাড়া আবারও হৃদিকে পাজাগোলা করে তুলে নিল। এবার হৃদি ভয়ে দুহাতে সৌহার্দ্যের গলা জড়িয়ে ছটফটিয়ে উঠে বলল, অসভ্য লোক, কি করছেন আপনি? নামান বলছি, নামান আমায়। সৌহার্দ্য যেন বধির। হৃদির কথায় কোনো পাত্তা না দিয়ে দরজা খুলে সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে ওকে নিয়ে গেল গ্যারেজে রাখা বাইকটির কাছে, যেটা সকালেই দারোয়ানকে দিয়ে ঠিক করিয়ে রেখেছিল। বিনা বাক্যে হৃদিকে বাইকে বসিয়ে নিয়ে উঠে বসলো। তারপর পিছন ফিরে গমগমে গলায় বলল, শক্ত করে ধরে বসো। হৃদি একটু নড়ল না, হাত বাড়িয়ে ধরলও না। সৌহার্দ্যের যেন ধৈর্যের বাঁধ ভাঙল। তবুও নিজের রাগ দমিয়ে বিরক্ত হয়ে বাইক থেকে নেমে হৃদিকে নিয়ে সামনে টেনে নিল সে। বুক আর পিঠের মাঝে কোনো দূরত্ব না রেখে চেপে বসে বাইক স্টার্ট দিতে হৃদি চেঁচিয়ে উঠতে চাইলে সৌহার্দ্যের কণ্ঠস্বর পাথরের মতো কঠিন হয়ে বলল, তুমি যত চিৎকার করবে বাইকের গতি তত বাড়বে। এমনিতেও তোমার মরার খুব শখ। চলো, আজ দুজন মিলে মরবো। সাথে সাথে হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে নীরব হয়ে গেল। শহরের কোলাহলকে পেছনে ফেলে বাইকটি এখন পিচঢালা হাইওয়ে ধরে আপন গতিতে ছুটছে। রাস্তার দুপাশে সারি সারি দাঁড়িয়ে থাকা গাছের ছায়া আর আদিগন্ত বিস্তৃত ফসলের মাঠ যেন এক মায়াবী দৃশ্যপট তৈরি করেছে। তীব্র বাতাসের ঝাপটায় হৃদির অবিন্যস্ত চুলগুলো অবাধ্য হয়ে তার মুখ জুড়ে নাচছে। সৌহার্দ্যের বুকের সাথে মিশে থাকার সুবাদে সে স্পষ্টভাবে অনুভব করতে পারছে মানুষটার হৃদস্পন্দনের ছন্দ, কখনো ধীর কখনো বা দ্রুত। একটু আগে ঝগড়ার যে উত্তাপ হৃদির চোখে মুখে ছিল, বাতাসের শীতল স্পর্শ আর গতির নেশায় সেই কঠোরতা যেন ধীরে ধীরে গলে জলের মতো নরম হয়ে আসছে। বাইকটি চলতে চলতে একসময় শহরের জঞ্জাল ছড়িয়ে এসে থামলো এক নিভৃত নদীর পাড়ে। চারপাশটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। দিগন্তের ওপারে অস্পষ্টভাবে কয়েকটা বাড়ির অবয়ব ছাড়া জনমানবের কোনো চিহ্ন নেই। বাইক থেকে নেমে সৌহার্দ্য হৃদির হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিল। তারপর টেনে নিয়ে কিছুটা দূরে গিয়ে বসিয়ে দিল নদীর পাড়ের নরম ঘাসের ওপর। নিস্তব্ধতার চাদরে ঢাকা পরিবেশ। দুজনের চুপচাপ, বাতাসের শোষ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কিছুক্ষণ পর নদীর শান্ত স্রোতের দিকে তাকিয়ে সৌহার্দ্য এক গভীর গমগমে স্বরে মৃদু খোঁটা দিয়ে বলে উঠল, ইউনো, এভাবে মিউট থাকলে তোমাকে একটু বেশি কিউট লাগে।
সৌহার্দের এই চালাকি রিদি খুব ভালোভাবেই বুঝলো। সৌহার্দ্য তাকে কথা বলানোর জন্য এগুলো করছে। রিদি রাগে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল, যেন সে পাথরের মতো শক্ত হয়ে আছে। সৌহার্দ্যও বুঝে গেল আজ তার আদুরে বউটির মুখ থেকে শব্দ বের করা প্রায় অসম্ভব। সৌহার্দ্য আলতো করে ঘাসের ওপর নিজের শরীরটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রিদির হাতটা শক্ত করে নিজের মুঠোয় চেপে ধরে রাখলো। নিশীথ রাতের এই নিরিবিলি পরিবেশটা রিদির কাছে একদম অন্যরকম লাগছে। রাতের আধারে এমন নির্জনতায় প্রিয় মানুষটির পাশে বসে সময় কাটানোর যে শখ তার ছিল, আজ তা যেন কোনো অলৌকিকতায় পূর্ণ হয়ে গেল। হৃদি চোখ বন্ধ করে নদীর বুক চিরে আসা হিমেল হাওয়াটা বুক ভরে অনুভব করছিল। ঠিক তখনই সৌহার্দের আকস্মিক এক হ্যাচকা টানে সে হারিয়ে গেল তার বলিষ্ঠ বুকের উষ্ণতায়। সৌহার্দ্য হৃদির মাথাটা নিজের বুকের ওপর আলতো করে চেপে ধরে দুহাতে তাকে আগলে নিয়ে নিচু গম্ভীর আর শান্ত স্বরে ফিসফিস করে বলল, জান। সৌহার্দের কণ্ঠে জান ডাকটা শুনে হৃদি থমকে গেল। সম্পর্কের এই দীর্ঘ সময় মাত্র দ্বিতীয়বার সে মানুষটার মুখে এমন একটা সম্বোধন শুনল, যা তার সমস্ত অস্তিত্বকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হৃদির ঠোঁট দুটো সামান্য কেঁপে উঠল। সে অতি কষ্টের মৃদু স্বরে উত্তর দিল। হুম। সৌহার্দ্য তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে আবেশ মাখা নেশালো কণ্ঠে বলল, ইউ লাভ মি। হৃদি উত্তেজনায় বিভোর হয়ে যখনই হুম বলে সম্মতি দিতে যাবে, ঠিক তখনই ঘটে যাওয়া আগের মুহূর্তের অভিমানটা তার মনে পড়ে গেল। মুহূর্তের মধ্যে রাগ মাথাচাড়া দিয়ে ওঠার দাঁতে দাঁত চেপে সে বলে উঠল, আই ডোন্ট লাভ ইউ। বউয়ের কথা কানে যেতেই সৌহার্দ্য নিঃশব্দে হাসলো। সে বুঝতে পারছে তার বউ তার কথা তাকেই ফিরিয়ে দিচ্ছে। সৌহার্দ্য নিজের মাথাটা উঁচিয়ে হৃদির চুলের ভাঁজে আলতো করে একটা চুমু খেয়ে বলল, ওকে, ভাসতে হবে না, চোখ বন্ধ করো। হৃদি আমতা আমতা করে সরে যেতে চেয়ে বলল, এখানে এইভাবে কেউ এসে গেলে আমার ভয় করছে, পরিবেশটা কেমন ভুতুড়ে। সৌহার্দ্য ওভাবে চোখ বন্ধ করে তাকে আরও শক্ত করে বুকের সাথে চেপে ধরে শান্ত কণ্ঠে বলল, সৌহার্দ্য চৌধুরীর শরীরে যতক্ষণ এক বিন্দু নিঃশ্বাসও বাকি আছে, ততক্ষণ তার এই ফুলের গায়ে একটি আঁচড় পড়তে দেবে না সে। তাই ভয় পেও না, শান্ত হও। ক্লোজ ইউর আইস, ইউর সেফ মাই হার্ট। সৌহার্দ্যের কথাগুলো কানে যেতে হৃদয় কেঁপে উঠল। এটা কি সত্যি তার অসভ্য ডাক্তার, নাকি এখানে এসে অন্য কোনো ভূত প্রেত ধরলো তাকে? হৃদয় টেনশনে পড়ে যাচাই করার জন্য সৌহার্দ্যের বুকে জোরে একটা চিমটি কেটে দিতে ব্যথায় সৌহার্দ্য কুকড়ে গিয়ে নাক মুখ কুচকে চেঁচিয়ে বলল, ইউ দের বেটারে, এখনো ছোড়ো নদীতে ফেলে দেবো। এটা কি করছো স্টুপিড? হৃদয় একটা হতাশার নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, এটাই আমার অসভ্য ডাক্তার, ঢেকে স্বর্গে গেলেও ধান ভানে। বলেই নিশ্চিন্তে সৌহার্দ্যের বুকে মাথা রেখে চোখ বুঝল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঘড়ির কাঁটায় সম্ভবত প্রায় 5টার কাছাকাছি হবে। পাখিদের কিচিরমিচির শব্দে হৃদয়ের তন্দ্রা ভেঙে গেল। চোখ মেলে দেখল সৌহার্দ্য তাকে পরম মমতায় দু হাতে জড়িয়ে ধরে আছে। খোলা আকাশের নিচে এই ভোরের স্নিগ্ধ আলোয় চারিদিক মায়াবী হয়ে উঠেছে। হৃদয় খুব সাবধানে সৌহার্দ্যের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসল। চোখ মেলতেই এক অপার্থিব দৃশ্যের দেখা মিলল। শান্ত নদীটা যেন রূপকথার কোনো ছবি, আর দূরে অস্পষ্টভাবে জেগে ওঠা বাড়িগুলোর ছায়া মিলে এক অদ্ভুত প্রশান্তিতে হৃদির মনটা ভরে উঠল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। ঘাড় ঘুরিয়ে সৌহার্দ্যের দিকে তাকাতেই দেখল মানুষটা কেমন ছোট বাচ্চার মতো নিষ্পাপ হয়ে ঘুমিয়ে আছে। অথচ চোখ খোলার পর এই মানুষটাই আবার ঠাডা পড়া বগার মতো চেঁচামেচি শুরু করবে। তবুও আজ কেন জানি মানুষটার এই শান্ত রূপটুকু হৃদির মনের খুব কাছে জায়গা করে নিল। মনে মনে সে ভাবল, ইস, অসভ্য ডাক্তার যদি সারাক্ষণ এমন শান্ত থাকতো। হৃদির ভাবনার রেশ কাটতে না কাটতেই সৌহার্দ্য পিটপিট করে চোখ খুলে উঠে বসল। চারপাশে দৃষ্টি ফেলতে মুহূর্তের মধ্যে তার ঘুমের রেশ কেটে গেল। নিজের হাতঘড়ির দিকে তাকিয়েই চট করে হৃদির হাতটা ধরে উঠে দাঁড়িয়ে চোখে মুখে বিরক্তি নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওঠো, 9টে ওটি আছে, আমার যেতে হবে। সৌহার্দ্যের কণ্ঠে সেই চিরচেনা কর্কশ সুর শুনে হৃদির বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলল। বিড়বিড় করে বলল, আনরোম্যান্টিকের ভূত আবার নিজের ফর্মে ফিরে এসেছে। বলেই মুখ বাঁকিয়ে সৌহার্দ্যের পেছন পেছন হাঁটতে শুরু করলো হৃদি। তাদের বাইকটা একটু দূরে রাখা ছিল। কিছু দূর হেঁটে যেতেই হৃদির চোখ পড়ল রাস্তার পাশে একটা বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা বিশাল আম গাছটার দিকে। কাঁচা আমের থোকাগুলো বাতাসে দোলায় মৃদু দুলছে। হৃদির চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। লোভ সামলাতে না পেরে সে সৌহার্দ্যের শার্টের কোণটা টেনে ধরে আবদার করে বলল, ডাক্তার সাহেব, ওই দেখুন না কি সুন্দর আম, আমাকে দুটো পেড়ে দিন না প্লিজ। হৃদির এমন বাচ্চামো বায়না শুনে সৌহার্দ্য বিরক্তিতে ভ্রু কুচকে ফেলল। নিজের সেই চিরচেনা গম্ভীর গলায় বলল, যাওয়ার পথে কিনে দেবো। অন্যের গাছের ফল এইভাবে চুরি করা, ইটস আ ব্যাড হ্যাবিট।
হৃদি গাল ফুলিয়ে রাগ দেখিয়ে পাল্টা জবাব দিয়ে বলল, কিনতে হবে না, আমি এই গাছ থেকেই পেড়ে খাবো। গ্রামের মানুষ কত আম চুরি করে খায় জানেন? ওগুলোর যে আলাদা মজা। উম আপনি জানবেন কি করে? আপনি তো শুধু ভাল্লুকের মতো মুখ করে মানুষকে ভয় পাইয়ে দিতেই জানেন। বউয়ের এমন এক নাগাড়ে বকবকানি শুনে সৌহার্দ্য নিজের বিরক্তি আর সামলাতে পারল না। চোখ মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে সে বলল, ওকে, দিচ্ছি। শাট আপ ইউর মাউথ। সৌহার্দ্যের বকা শুনেও হৃদি আজ খুশি হলো। যাই হোক, আম তো পেরে দিতে রাজি হয়েছে। গাছটা খুব একটা উঁচু না হলেও হাত নাগালের বাইরে ছিল। সৌহার্দ্য এদিক ওদিক তাকিয়ে একটা মই খুঁজে পেয়ে সেই গাছের গায়ে ঠেকিয়ে মই বেয়ে উপরে উঠে গেল সে। হৃদি নিচে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছে তার গম্ভীর রাগে বদমেজাজি ডাক্তার মানুষটাকে। সৌহার্দ্য সবে দুটো আম পেরে নিচেই ছুঁড়ে দিতে এমন সময় হঠাৎ একটা কর্কশ চিৎকার ভেসে এলো। কে রে? কোন হতচ্ছাড়া আমার আম চুরি করছিস? সৌহার্দ্য থমকে গেল। তাড়াহুড়ো করে মই থেকে নেমে দাঁড়াতেই সামনের লোকটার দিকে চোখ পড়ল, কিন্তু লোকটা সৌহার্দ্যকে দেখা মাত্রই লাঠিটা হাত থেকে ফেলে দিল। বিস্ময়ে আর লজ্জায় কুঁকড়ে গিয়ে আমতা আমতা করে বলল, ডাক্তার বাবা আপনি? সৌহার্দ্য হৃদির দিকে একবার রাগের দৃষ্টিতে তাকিয়ে আবার লোকটার দিকে ফিরে গলা খাকানি দিয়ে খুব স্বাভাবিক স্বরে গম্ভীর গলায় বলল, আসলে এই পথ দিয়ে যাচ্ছিলাম, আমার ওয়াইফ প্রেগন্যান্ট। আম দেখে খুব খেতে চাচ্ছিল, তাই ভাবলাম দুটোর ব্যবস্থা করি। হৃদি তো পুরো পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। এই লোক বলে কি, সে কবে প্রেগনেন্ট হলো? হৃদির মাথায় যখন এই চিন্তা ঘুরপাক খাচ্ছে, লোকটা ততক্ষণে আবেগে আপ্লুত হয়ে পড়েছে। সে প্রায় কেঁদে ফেলে বলল, আরে বাবা, এ আর এমন কি, যা লাগে নিয়ে যান, আমি পড়ে দিচ্ছি। আপনি না থাকলে তো আমার ছেলেটা আর বাঁচত না। ঘটনা হলো কিছুদিন আগে সৌহার্দ্য বিনা পারিশ্রমিকে লোকটার ছেলের হার্টের অপারেশন করেছিল। সৌহার্দ্য লোকটার কথার মাঝখানে বাধা দিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, নো নিড, ইটস এনাফ। আপনার ছেলে এখন কেমন আছে? লোকটার মুখে একরাশ প্রশান্তির হাসি ফুটে উঠল। খুশি হয়ে বলল, অনেক ভালো আছে বাবা। আপনার কাছে যে কত বড় ঋণ আমাদের, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ঠিক তখনই ভেতর থেকে লোকটার স্ত্রী এসে হৃদির হাতে কয়েকটা আশ্রয়ের বয়াম ধরিয়ে দিয়ে বলল, এই টাইমে এগুলো খেতে খুব ভালো লাগবে মা, নাও। যখনই বমি পাবে তখনই খেতে পারবে। হৃদি হতবাক হয়ে আছরের বয়ামগুলো হাতে নিয়ে সৌহার্দ্যের দিকে তাকাতেই দেখলো সে আর চোখে তার দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্য বুঝতে পারলো বউ এখন কি ভাবছে। সে দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে বলল, আজ আসি তাহলে, আমার একটু ওটি আছে। কোনো প্রবলেম হলে ছেলেকে নিয়ে চেম্বারে আসবেন। বলেই হৃদির হাতটা শক্ত করে ধরে দ্রুত বাইকের দিকে এগিয়ে গেল সৌহার্দ্য। আর হৃদি আশ্চর্য বনে সৌহার্দ্যের দিকে তাকিয়ে আছে। কি মিথ্যাবাদী লোক! বাইকের কাছে পৌঁছাতে হৃদি সৌহার্দ্যের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। রাগে তার শরীর তিত্তির করে কাঁপছে, তার গলা ঝরছে তীব্র অভিমান। সে ফুঁসে উঠে বলল, এ লোক বলে কি, আমি কবে প্রেগনেন্ট হলাম? কি মিথ্যেবাদী লোক! মিথ্যা বলেন কেন, অশুভ লোক! সৌহার্দ্য হৃদির দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার গম্ভীর গমগমে গলার স্বরে এক অদ্ভুত কাঠিন্য। সে পাল্টা প্রশ্ন করল, তো কি বলবো, এসব অদ্ভুত ইচ্ছে তো প্রেগনেন্ট মহিলাদের হয় না। সৌহার্দ্যের এই অযৌক্তিক কথায় হৃদির রাগ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। সে রাগে নাক মুখ কুঁচকে বলে উঠল, আশ্চর্য, আমি খেতে হলেও অশুভ হতে হয়? আজ আপনার কাছ থেকেই শুনলাম আমি অশুভ ডক্টর। সৌহার্দ্য কোনো প্রত্যুত্তর করলো না, বরং সে ধীরস্থিরভাবে হৃদির কোমর চেপে ধরে তাকে বাইকের ওপর বসিয়ে দিল। এরপর দীর্ঘক্ষণ হৃদির চোখের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই নীরব চাহনিতে যেন কোনো এক গভীর আবেশ লুকিয়ে আছে। মুহূর্তের স্থবিরতা ভেঙে সে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, এখন কি হতে চাচ্ছ এসব? সৌহার্দ্যের এমন নির্লজ্জ প্রশ্নের হৃদি লজ্জায় আর রাগে যেন দিশেহারা হয়ে পড়ল। সে নাক মুখ কুঁচকে মিনমিনিয়ে বলল, ছি, অশুভ লোক, শুধু বাজে কথা। এবার সৌহার্দ্যের ধৈর্যের সীমা ছাড়ল। হৃদির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে সে বলে উঠল, বাজে কথাও বলবো না, বাজে কাজও করবো না, তোমাকে শোকেসে সাজিয়ে রাখবো, স্টপেট। কথাটা বলেই সে বাইক স্টার্ট দিয়ে হৃদিকে পেছনে বসিয়ে তীব্র গতিতে বাড়ির পথের উদ্দেশ্যে রওনা হলো।
শহরের যান্ত্রিক কোলাহল আর গাড়ির হর্নের কর্কশ শব্দের মাঝে বাড়ি ফেরার পুরোটা পথ হৃদি ছিল এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে। সৌহার্দের সাথে তার এই লুকোচুরি খেলা, মাঝে মধ্যে আগ্নেয়গিরির মতো ফেটে পড়া অভিমান, আবার কখনো হাড় কাঁপানো মানসিক টানাপোড়েন, সব মিলিয়ে সে আজ বড্ড দিশেহারা। এইসব টানাপোড়েনের মধ্যে সৌহার্দ্য তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে চলে গেছে। 9টায় তার ওটি। হৃদি বাড়ি ফিরলেও প্রায় ঘন্টা খানেক হলো, কিন্তু নিজের ঘরে না গিয়ে সোজা পা বাড়ায় রান্নাঘরের দিকে। গত 4-5 দিন এই রান্নাঘরের চৌকাঠ সে মারায়নি। বিশেষ করে সাথী ওকে এবার আসার পর থেকে রান্নাঘরের চৌকাঠ মারাতে দেয় নাই। তোহা জোহরা এখন মোটামুটি হাঁটতে শিখেছে। দাদা দাদিদের সাথে দিব্যি খেলে বেড়ায়। তাদের সেই কিচিরমিচির আর মিষ্টি দুষ্টুমিতে সাথীকে তাদের নিয়ে খুব একটা ব্যস্ত থাকতে হয় না। তাই স্বাচ্ছন্দ্যে রান্নাবান্নাগুলো নিজেই করে ফেলে আমেনা খালার সাহায্যে। চৌধুরী বাড়ির একটা অলিখিত নিয়ম, বাড়ির সব কাজ লোকজনে করলেও রান্নার দায়িত্বটা বাড়ির বড়দেরই সামলাতে হয়। হৃদির দাদি শাশুড়ির হাত ধরে যে ঐতিহ্য শুরু, তা আজও অমলিন। হৃদি বা সাথী বউ হয়ে আসার আগে এই সংসারের রান্না পুরো দায়ভার ছিল রিমা চৌধুরী আর শাহেদা চৌধুরীর হাতে। শাহেদা চৌধুরী বেশিরভাগ সময় অসুস্থ থাকায় সাংসারিক ঝক্কি সেভাবে সামলাতে পারতেন না। সেই শূন্যতাটুকু নিজের মমতা দিয়ে পূরণ করতেন রিমা চৌধুরী। কোনো দিক কোনো অভিযোগ বা ক্লান্তি না দেখিয়ে পরম স্নেহে তিনি আগলে রেখেছেন পুরো চৌধুরী বাড়িকে। প্রতিটি কোণ গুছিয়ে রেখেছেন নিজস্ব ছন্দে। এই দিকটায় তার ভালো গুণ ছিল। হৃদির হাতের জাদুতে রান্নাঘর তখন মোমো করছে। আমেনা খালা পাশে দাঁড়িয়ে টুকটাক সাহায্য করছেন, আর হৃদি আপন মনে রাখছে। ঠিক সেই মুহূর্তে হাসাহাসি করতে করতে রান্নাঘরে ঢুকলো সাথী আর পৃথা। হৃদিকে এত যত্ন করে রাখতে দেখে সাথী মৃদু হেসে এগিয়ে এলো। তার কণ্ঠে ঝাগানো সুরে এক চিমটি দুষ্টুমি। বাহ, আমার ননদ রানী তো আজ দারুণ মোডে দেখছি। সারা রাত জামাইয়ের সাথে ঘুরে বেরিয়ে এত এনার্জি। সাথীর এমন টিপ্পনিতে হৃদির গাল দুটো লজ্জায় রাঙা হয়ে গেল। সে চোখ রাঙিয়ে পৃথার দিকে তাকিয়ে বলল, এই শাকচুন্নিটাই নিশ্চয়ই তোমায় সব বলেছে, তাই না? পৃথা একগাল হেসে হৃদির কোমরে হালকা খোঁচা দিয়ে বলল, দোষটা কি শুধু আমাদেরই? তুই নিজে জামাই নিয়ে ঘুরবি আর আমরা একটা কথাও বলতে পারবো না। তিনজনের এমন খুনসুটিতে রান্নাঘরটা তখন প্রাণবন্ত। ঠিক তখনই ব্যস্ত পায়ে ভেতরে ঢুকলেন রায়দা শেখ। সবার দিকে তাকিয়ে তাড়া দিয়ে বললেন, কিরে তোরা এখনো নাস্তা শেষ করতে পারলি না? বের হতে হবে তো। আর শোন, দুপুরে খাবারটা ভাইজান এখানে খেতে বলেছে। রায়দা শেখের কথা শুনে হৃদির রান্নার ব্যস্ততার মাঝেই তার দিকে ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে এক টুকরো মিষ্টি হাসি ফুটে উঠল। শান্ত কণ্ঠে বলল, এই তো খালামুনি, আর একটুখানি বাকি, হয়েই যাবে। খালামণি। মেয়ের মুখে এই ছোট্ট ডাকটুকু শুনতে রায়দা শেখের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। যেন এক নিমিষেই চোখের সামনে ভেসে উঠল তার অকালে ঝরে যাওয়া মৃত বোনের মুখ ছবি। এই মেয়েটা যে তার বোনের রেখে যাওয়া একমাত্র স্মৃতি। তিনি হৃদির মাথায় হাত বুলিয়ে আদর করলেন, কিন্তু সেই স্পর্শের আড়ালে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাস কেউ টের পেল না। চোখ ভিজে এলো রায়দা শেখের। দ্রুত আঁচলে চোখের কোণটা মুছে নিলেন। মনের গভীরে সেই অব্যক্ত কণ্ঠ আর ভালোবাসাটুকু কারো নজরে পড়ার আগেই ভারী পায়ে তিনি রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। সকাল 10টা। ডাইনিং টেবিলের চারপাশে সরগরম পরিবেশ। সবাই নাস্তা করতে বসেছে। হৃদি, সাথী আর পৃথা ব্যস্ত হয়ে সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। ঠিক তখনই শারহান চৌধুরী তার দৃষ্টি হৃদির দিকে ঘুরিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, রিদিমা, সৌহার্দ্য কোথায়? ও কি আমাদের সাথে বের হবে না? প্রশ্নটা শুনে হৃদির হাতের নড়াচড়া যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সৌহার্দ্য যাবে কি যাবে না সে তো নিজেরই অজানা। অনিশ্চয়তায় সে অস্বস্তিতে সে একটু আমতা আমতা করে বলল, আব্বু, ওনার একটা ওটি আছে। সকালে ও তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, কখন ফিরবে সেটা তো কিছু জানায়নি। হৃদির অস্পষ্ট উত্তরে শাহরান চৌধুরীর কপালে ভাঁজ পড়ল। তিনি মৃদু তিরস্কারের সুরে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমার ওই গুণের বাহার ছেলে যাবে তো না, সেখানেও তার অ্যালার্জি। স্বামীর কথা শেষ হতে না হতেই শাহেদা চৌধুরী যেন কিছুটা বিরক্ত হয়ে জবাব দিলেন, আপনি কি সব সময় আমার বাবুর পেছনে লেগে থাকবেন? ওর কাজ শেষ হলেই যাবে বলেছে, একটু ধৈর্য ধরুন না। শাহেদা চৌধুরীর কথায় শাহরান চৌধুরী আর কোনো কথা বাড়ালেন না। তিনি দীর্ঘশ্বাস চেপে চুপ করে গেলেন।
তিনি ভালোভাবেই জানেন তার স্ত্রী অন্ধভাবে সন্তান ভক্ত। ছেলের বিরুদ্ধে একটা কথাও যেন শাহেদা চৌধুরীর কানে গিয়ে বেঁধে। শারহান চৌধুরীর দৃঢ় ধারণা ছেলের প্রতি মায়ের এই অতিরিক্ত প্রশ্রয় আর সীমাহীন আশকারাতেই সৌহার্দ্য আজ এতটা জেদি হয়েছে। দুপুর গড়িয়েছে কেবল। খন্দকার বাড়ির গেট দিয়ে চৌধুরী পরিবারের 3টি গাড়ি সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করলো। দীর্ঘ 4 বছরের মান অভিমান আর শীতল দূরত্ব কাটিয়ে আজ যেন এক নতুন ভোরের দেখা মিলল। গাড়ি থেকে নামতেই শাহরান চৌধুরী আর শাহেদা চৌধুরীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এগিয়ে এলেন শাহেদা চৌধুরীর সভাপতিত্বে 2 ভাই ফয়জান খন্দকার ও ফয়জুল খন্দকার আর তাদের স্ত্রী মাইমুনা বেগম ও শান্তা বেগম। মাইমুনা বেগম আবেগ আপ্লুত হয়ে নিজের ননদ শাহেদা চৌধুরীকে জড়িয়ে ধরলেন। চোখের কোণে জল চিকচিক করে উঠল তার। ভারী কণ্ঠে বলল, এতটা অভিমান কি মানায় শাহেদা? এতগুলো বছর কি একবারও আমাদের কথা মনে পড়েনি? শাহেদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে ভাবির পিঠে আলতো করে হাত বুলিয়ে দিলেন। ভারাক্রান্ত কণ্ঠে বললেন, অভিমান কার ওপর করবো ভাবি? যে বাড়িতে এতদিন আমার মেয়ের পা ফেলার অনুমতি ছিল না, সে বাড়িতে আমি কিভাবে আসতাম বলো? মাইমুনা বেগম সহজ সরল মানুষ। ননদের কথা শুনে তিনি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় আমার রাশিদার মেয়ে? কেমন দেখতে হয়েছে সে? একদম রাশিদার মতো হয়েছে তো। ভাইয়ের স্ত্রীর এমন আকুলতা দেখে শাহেদা চৌধুরীর ঠোঁটে এক চিলতে বিষণ্ণ হাসি ফুটল। তিনি জানেন রামিসা খন্দকার শুধু মাইমুনা বেগমের জান ছিল না, বরং পুরো খন্দকার বাড়ির হৃদস্পন্দন ছিল। পরিবারের সবাই পূর্ব পরিচিত হলেও রিদি আর পৃথা নতুন। তাই শাহেদা চৌধুরী যখন রিদি আর পৃথাকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন ফয়জান খন্দকার, ফজলুল খন্দকার আর শান্তা বেগম পৃথার সাথে সৌজন্যমূলক কথা বললেও রিদির দিকে তাকালো না, না কোনো সৌজন্যবোধ দেখালো। বরং শান্তা বেগম রিদির দিকে এক পলক অবজ্ঞায় দৃষ্টিতে তাকিয়ে মুখটা বাঁকিয়ে বলে উঠলেন, থাক, নতুন করে পরিচিত হয়ে আর কি হবে? এসেছে 2 দিন, ঘুরে ফিরে খেয়ে দিয়ে চলে যাবে আর কি। বলেই তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। শান্তা বেগমের এমন রুক্ষ আচরণে রিদি যেন পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার ভেতরটা অকারণে শিউরে উঠল। বুঝতে পারল না ঠিক কী কারণে তার সাথে এমন ব্যবহার। হৃদির সেই স্তব্ধতা কাটাতে মাইমুনা বেগম এগিয়ে এসে তাকে পরম স্নেহে বুকে জড়িয়ে নিলেন। কপালে আলতো চুমু খেয়ে রায়দা শেখের দিকে তাকিয়ে বললেন, মাশাল্লাহ, একদম পুতুলের মতো দেখতে। মায়ের মতো অতটা সুন্দরী না হলেও চেহারা ভীষণ মায়াবী। আহ! তিনি বাকি কথা শেষ করার আগেই শাহেদা চৌধুরী ইশারায় তাকে থামিয়ে দিলেন। মুহূর্তের জন্য থমকে গেল সবকিছু। হৃদি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই পরিস্থিতি তাকে ঘোরের মতো আচ্ছন্ন করে ফেলেছে। এদের কথার কোনো অর্থই সে মেলাতে পারছে না। কেউ তাকে আদরে কাছে টেনে নিচ্ছে, আবার কেউ এমন অদ্ভুত আচরণ করছে। সবই তার কাছে এক রহস্যময় ধাঁধা। অথচ এই মানুষগুলোকে সে তো জন্মের পর থেকে কখনোই দেখেনি। আজই তো প্রথম দেখা। আর তার মা তাকে তো তাদের চেনাও কথা বলে হৃদির মনে হলো না। হৃদির মাথায় যখন চিন্তার ঝড় বইছে, তখন রায়দা শেখ পরিস্থিতি আঁচ করতে পেরে ধমকে সুরে সবাইকে বাড়ির ভেতরে যাওয়ার তাড়া দিলেন। তার সেই হইচই আর ব্যস্ততায় হৃদির ভাবনার জগৎটা এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। অজানার এক অস্বস্তি নিয়ে সে নিজের চারপাশটা একবার দেখে নিয়ে বাড়ির ভেতরে পা বাড়ালো। রিভা যখন হৃদি আর পৃথাকে খন্দকার বাড়ির আঙিনায় নিয়ে ঘুরে দেখাচ্ছিল, হৃদির চোখ তখন বিস্ময়ে বড় বড় হয়ে উঠেছে। এ যেন বাড়ি নয়, এক রূপকথার রাজপ্রাসাদ। চৌধুরী বাড়ির মতো 3টে বিশাল অট্টালিকাও বোধহয় এর ভেতরে অনায়াসে এঁটে যাবে। একদিকে সারিবদ্ধ দেশি বিদেশি ফলের চারা, অন্যদিকে বিশাল এক দিঘি, আর তার সামনে পেছনে দিগন্ত বিস্তৃত বাগান। সব মিলিয়ে এক চোখ ধাঁধানো রাজকীয় আভিজাত্য। শাহেদা চৌধুরীর বাবা ছিলেন জমিদার বংশের সন্তান। শুধু তাই নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পরিবারের রক্তে মিশে আছে ক্ষমতার দাপট। বাবা জমিদার, নিজে কয়েকবারের এমপি, ছেলে এবং সর্বশেষ তার নাতি ফারিস খন্দকার। এখন এই আসনটি অলংকৃত করে রেখেছে সেই। বিকালে পুকুর পাড়ের বিশাল ঘাটটায় বসে গল্পে মজেছিল পৃথা, রিভা আর হৃদি। কিছুক্ষণ আগেই দুপুরের খাওয়া দাওয়ার পাট চুকেছে। খাওয়ার টেবিলে হৃদির মুখোমুখি হয়েছিল ফারিস আর ফাহান। খন্দকার পরিবারের এই 2 ছেলে, কোনো মেয়ে নেই। ফাহান বড়, এমনকি সৌহার্দের চেয়েও বয়সে বড়। ফারিসকে দেখে হৃদির হৃদস্পন্দনটা যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। এই লোকের সাথেই তো রাস্তায় কিছুদিন আগে তার চরম কথা কাটাকাটি হয়েছিল। কিন্তু যখন জানলো ফারিস আসলে সৌহার্দের মামাতো ভাই, তখন নিজের ব্যবহারের কথা
ভেবে হৃদি ভীষণ লজ্জা পেল। তবে ফারিস খুব চমৎকারভাবে পরিস্থিতি সামলে নিয়েছে। তার সাবলীল আচরণ হৃদির সংকোচ আর জড়তা নিমিষেই কাটিয়ে দিয়েছে। এ বাড়িতে আসার পর থেকেই সবাই তার সাথে মোটামুটি ভালো ব্যবহার করলেও শান্তা বেগম কেমন জানি অদ্ভুত আচরণ করছেন। হৃদি বুঝতে পারছে না যার সাথে তার জীবনে কখনো দেখা হয়নি তার এমন আচরণের কারণ কি। কথোপকথনের এক ফাঁকে হৃদি লক্ষ্য করলো রিভার মনটা যেন মেঘলা আকাশের মতো বিষণ্ণ হয়ে আছে। গতকাল থেকে হৃদি খেয়াল করছে রিভা বড্ড বেশি শান্ত, যা তার স্বভাবের সাথে একেবারেই মেলে না। যে মেয়েটি সারাক্ষণ চঞ্চলতায় মেতে থাকে সে হঠাৎ এমন থমথমে হয়ে আছে কেন? হৃদি আলতো করে রিভার পাশে গিয়ে বসলো। এরপর স্নেহ মাখা হাতে তার চুলে বিলি কেটে পরম মমতায় জিজ্ঞেস করলো, আমার দুষ্টু ননদটির আজ মন খারাপ কেন বলো তো? রিভা স্বভাবত একটু আবেগপ্রবণ। নিজের মনের কষ্ট সে বেশিক্ষণ চেপে রাখতে পারে না। মা, খালা, মামা আর ভাইদের আদরে রাজকন্যার মতো বেড়ে ওঠা এই মেয়েটির অভিমানের পাল্লাটা এমনিতেই একটু ভারী। হৃদির সেই আদরের স্পর্শ যেন রিভার বাঁধ ভাঙার অনুঘটক হয়ে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে রিভার চোখের কোণ উপচে জল গড়িয়ে পড়ল। হৃদি একটু হকচকিয়ে গেল। মেয়েটা হুট করে এমন করে কাঁদছে কেন? সে রিভাকে নিজের বুকের কাছে টেনে নিয়ে সান্ত্বনার সুরে বলল, কি হয়েছে রিভা? কান্না থামিয়ে আমায় বলো তো। নাক টানতে টানতে ভাঙা গলায় বলল, তোমার ওই কানা ভাইয়াটা খুবই খারাপ ভাবি। বলেই সে আবার কান্নায় ভেঙে পড়ল। হৃদি খানিকটা বিরক্ত হলো, কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে বলল, কান্না থামাও আগে, বলো না ভাইয়া ঠিক কি করেছে। রিভা নিজের চোখের জল মুছে ফোফাতে ফোফাতে বলতে শুরু করলো, আমি গতকাল ওনাকে প্রপোজ করেছিলাম, কত সুন্দর করে রেস্টুরেন্টে একটা বুক করি, টেবিল সাজাই, আর ওই কানার লোকটা আমাকে অ্যাকসেপ্ট তো করলোই না, উল্টো একটা থাপ্পড় মেরে গাল লাল করে দিল। দেখো আমার গালটা কেমন চলছে। বলেই সে নিজের গালটা হৃদির দিকে এগিয়ে দিল। যদিও সেখানে কোনো দাগের চিহ্ন নেই, তবুও হৃদি তাকে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, আমি ভাইয়াকে বকবো, কিন্তু তুমি আমায় একটা সত্যি করে কথা বলবে, তুমি কি ভাইয়াকে সত্যি সত্যিই ভালোবাসো? রিভার চোখে তখনও জল, কিন্তু তার মাঝেই যেন এক অদ্ভুত মায়ার আবেগ খেলে গেল। সে আনমনা হয়ে বলল, আমার ওনাকে ভীষণ ভালো লাগে ভাবি, উনি অনেক হ্যান্ডসাম, বিশেষ করে ওনার ওই নীল চোখগুলো যখন। হৃদি কপালে বিরক্তির ভাঁজ ফেলল। আমি জানতে চাইলাম ভালোবাসার কথা, আর এই মেয়ে উত্তর দিচ্ছে তার চোখের রূপ নিয়ে। ভাই বোন দুটাই অদ্ভুত, নিজেদের মনের খবর জানে না, অথচ মানুষকে চোরকির মতো ঘুরাতে থাকে। সে জানতে চাইল ভালোবাসার কথা, আর এই মেয়ে উত্তর দিচ্ছে তার চোখের রূপ নিয়ে। ভাই বোন দুটোই অদ্ভুত, নিজেদের মনের খবর জানে না, অথচ মানুষকে চোরকির মতো ঘোরাতে বসে থাকে। তাদের কথা রেশ কাটতে না কাটতেই খন্দকার বাড়ির গেট দিয়ে সৌহার্দের গাড়িটা প্রবেশ করলো। গাড়ির শব্দে ওদের কথা থেমে গেল। সৌহার্দকে গাড়ি থেকে নেমে ওদের দিকে আসতে দেখেই পৃথা অস্বস্তিতে পড়ে রিভাকে টেনে চটজলদি বাড়ির ভেতরের দিকে চলে গেল। সৌহার্দ্য কারো দিকে না তাকিয়ে সরাসরি এসে হৃদির পাশে ধপ করে বসে পড়ল। রোদের উত্তাপ আর ক্লান্তিতে তার পরনের সাদা শার্টটা ঘামে লেপ্টে আছে, গলার দিকে দুটো তিনটে বোতাম খোলা, এলোমেলো চুল যেন এক দলার শাস্তি। হঠাৎ করে সৌহার্দ্য হৃদির হাতটা টেনে নিয়ে নিজের চুলের ভাঁজে গুজে দিল। ভারী গম্ভীর অথচ অদ্ভুত এক ক্লান্তির স্বরে সে বলল, হাত বুলিয়ে দাও তো পটলের আম্মু, প্রচণ্ড মাথা ব্যথা করছে। সৌহার্দের মুখে এমন অদ্ভুত সম্বোধন শুনে হৃদি যেন থমকে গেল। হতবাক হয়ে সে বলে উঠল, কি বাজে বকছেন এসব? আমি কেন পটলের? কথাটি পুরোপুরি শেষ করার আগেই যেন তার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। সে বিরক্তির স্বরে বলে উঠল, ছি, আপনি আসলেই একটা অদ্ভুত জাতা একটা লোক। নিজের বাচ্চাদের কেউ এমন অদ্ভুত নামে ডাকে নাকি? আজব। সৌহার্দ্য ভ্রু কুঁচকে হৃদির দিকে তাকালো, তারপর ধীর গতিতে হৃদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি এগ্রি? হৃদি বিরক্তিতে নাক মুখ কুঁচকে ঝাঁঝিয়ে উঠল। গিরগিটি লোক, একটা কথা কি সোজা করে বলতে পারেন না? সৌহার্দ্য এবার ভ্রু জোড়া কুঁচকে ফেলল। অত্যন্ত গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, ওদের আনতে? হৃদি প্রথমে ঠিক বুঝতে পারেনি। সে যখনই জিজ্ঞেস করতে গেল কাকে, তখনই কথাটার গম্ভীর অর্থ তার মাথায় দপ করে জ্বলে উঠল। সে মুখ বাঁকিয়ে বিদ্রুপের স্বরে বলল, বউই মানেন না ঠিক মতো, আবার বাচ্চা চিন্তা করেন, কোন সাহসী আপনি? হ্যাঁ। হৃদির কথায় সৌহার্দ্যের চোখে মুখে একরাশ বিরক্তি খেলা করে উঠল। সে সোজা হয়ে দাঁড়িয়ে শীতল গলায় বলল, তোমাকে কে বললো পটকাগুলোকে আনতে বউ মানতে হয়? ওকে দান, রুমে এসো, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আনতে হয়। হৃদির আগে গজগজ করতে করতে বলে উঠল, বাজে লোক, গিরগিটি একটা, মুখ খুললেই শুধু বাজে বাজে কথা।
সৌহার্দ্য এবার এক মুহূর্তের জন্য হৃদির দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যার মধ্যে রাগ আর অনুভূতির এক অদ্ভুত মিশ্রণ। গমগমে কণ্ঠে সে বলে উঠল, স্টুপিড মহিলা, স্বামীর সাথে মুখে মুখে তর্ক না করে যদি স্বামীর মনটা বোঝার চেষ্টা করতে, তবে এতদিনে 4-5টা পটল তোমার কোলে খেলে বেড়াতো। বলে সে আর এক মুহূর্ত দেরি না করে হনহন করে বাড়ির দিকে চলে গেল। হৃদি স্তব্ধ হয়ে সেখানেই বসে রইল। এই লোক কি বলে গেল? যে বউ মানে না সে বলে কিনা স্বামীর মন বোঝার কথা। রাত তখন প্রায় 11টা। বাড়ির নিস্তব্ধতা ভেঙে শুধু টেলিভিশনের মৃদু আওয়াজ শোনা যাচ্ছিল। রিভা আচ্ছন্ন হয়ে বসে টম অ্যান্ড জেরি দেখছে। তার পুরো মনোযোগ কার্টুনের দিকে। পাশের জগতে কি হচ্ছে তার কোনো খবরই নাই। রিভান পাশে বসে সমানে রিভাকে খোঁচা মারছে। রিভা, দে না রিমোটটা একটু। ওটা তো শেষ, এবার একটু আমি দেখি। কিন্তু রিভান নজর একবারও পর্দা থেকে সরছে না। ও কিছুতেই রিমোট দিতে রাজি নয়। রিভানের অস্বস্তি ক্রমশ বাড়ছিল। ঠিক এমন সময় সদর দরজা খোলার শব্দ হলো। ফারিস ঘরে ঢুকলো। ওর শরীর দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। ফারিস ঘরে ঢুকে সোজা রিভার দিকে তাকালো। ওর চোখে এক অদ্ভুত স্থির দৃষ্টি। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। মনে হলো কিছু একটা গভীর চিন্তা ওকে গ্রাস করছে। ক্ষণিকের জন্য ফারিসের চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। তারপরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো তার চেহারায়। ফারিস নিঃশব্দে পকেট থেকে মোবাইল বার করলো। দ্রুত কোনো একজনকে মেসেজ পাঠিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, ছুটাচ্ছি তোর ভালোবাসা, কষ্ট করে মুরগি বুঝলাম আমি, আর সেটা পেটে যাবে কিনা শিয়ালের। এটুকু বলেই ফারিস দপাদপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে রিভান ফারিসের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। ফারিস বেরিয়ে যেতেই রিভানের মোবাইলে একটা মেসেজ টুং করে উঠল। মেসেজটা পড়ে ওর বুকের ভেতর যেন একটা ধাক্কা লাগলো। ও একটু ভয় পেয়ে চারিদিকে তাকিয়ে রিভাকে ডাকলো। রিভা, ও রিভা। রিভান গলা নামিয়ে বলল, এইমাত্র খবরে দেখলাম আজ নাকি আকাশে একসাথে দুটো চাঁদ উঠবে। তুই যাবি দেখতে? চল না, দেখে আসি। রিভা অবাক হয়ে রিভানের দিকে তাকালো। ওর ভাবুক দৃষ্টিতে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। সে তো জীবনেও এমন অদ্ভুত কথা শোনেনি। দুটো চাঁদ? ওর ভাই কি পাগল হয়ে গেল নাকি? রিভা সন্দেহ নিয়ে রিভানের দিকে তাকাতে ও একটু থমকে গেল। তারপর বলল, ওকে, আমি একাই যাচ্ছি। তোর যেহেতু বিশ্বাস হচ্ছে না, থাক তুই এখানে। বলে রিভান চলে যেতে উদ্যত হলে রিভা ঝটপট বলল, যাবো আমি, কিন্তু তোকে রিমোট দেবো না। ও মনে মনে ভাবলো রিভান হয়তো ওকে বোকা বানিয়ে রিমোটটা হাতে নিতে চাইছে। রিভান চোরের মতো এদিক ওদিক তাকিয়ে আবার রিভার দিকে ফিরে এলো। ঠিক আছে, রিমোট দিতে হবে না, চাঁদ চলে যাবে তাড়াতাড়ি। আয় মেরি মা, বলে রিভান বোনের হাত ধরে টানতে টানতে বেরিয়ে গেল। ওর ভেতরটা একটা অজানা ভয়ে কাঁপছে। যদি সৌহার্দ্য ওদের দেখে ফেলে তাহলে তো রক্ষা নেই। ফারিস আগে থেকেই সতর্ক করে দিয়ে বলেছে যে কোনো মতেই যেন সৌহার্দ্যের সামনে না পড়ে। রিভান চাঁদ দেখানোর বাহানায় রিভাকে বাড়ি থেকে অনেকটা দূরে নিয়ে এসেছে। রিভা মাঝে মাঝে গুইগাই করলেও রিভান এটা ওটা বলে ওকে শান্ত করেছে। বাড়ি থেকে অনেকটা দূর এসে জনশূন্য এক রাস্তার ধারে রিভান থামলো। ও বোনের দিকে তাকিয়ে বলল, রিভু বোন আমার, এখানে একটু দাঁড়া, আমি 1 মিনিট যে 2 মিনিটেই আসছি। বলেই ও বোনের গাল টিপে দৌড়ে চলে গেল। রিভাকে কিছু বলার সুযোগও দিল না। অন্ধকার রাতটা যেন আরও গাঢ় হয়ে এলো। 10 মিনিট পার হয়ে গেছে, কিন্তু রিভানের দেখা নেই। জনশূন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা রিভার সারা শরীরে ভয়ের শীতল স্রোত বয়ে যাচ্ছে। প্রতিটা ঝিঝি পোকার ডাক আর পাতার শব্দ যেন এক একটা অশুভ সংকেত। রিভা আর অপেক্ষা করতে না পেরে সামনের দিকে পা বাড়াতেই অন্ধকার থেকে একটা হাত ছিটকে এসে ওর কবজি চেপে ধরল। রিভা চিৎকার করে ওঠার আগে একটা বলিষ্ঠ হাত ওর মুখ চেপে ধরল। পরিচিত সেই শীতল কণ্ঠস্বর। ফারিস হেসে এসে ফিসফিস করে বলল, শ্বশুরের বেয়াদব মেয়ে, একটু আওয়াজ করলেই ঠাঁটি চড় দেবো। এত রাতে এখানে কেন? তুই কি করছিস একা? রিভার বুক ধরফর করছিল। সে তোতলাতে তোতলাতে বলল, আমাকে তো ভাই। কথাটা শেষ হওয়ার আগেই জটলা পাকানো অন্ধকারের কয়েকটা ছায়া এগিয়ে এলো। কিছু মানুষ ওদের ঘিরে ধরলো। ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধা লোক কর্কশ কণ্ঠে বলে উঠলেন, মেয়ের সাথে ফার্স্টে নষ্টি করছে ছোড়া? কে এই মেয়ে? সম্পর্কটা কি তোমাদের? ফারিস কিছু বলার আগেই রিভা রাগে ভয়ে চেঁচিয়ে উঠল, দাদু, আপনি ভুল বুঝছেন, উনি আমার ভাই হন, আমরা ভাইপো। রিভা আর কথা শেষ করতে পারল না। ফারিস ওকে থামিয়ে দিয়ে বিকৃত মুখে বলে উঠল, এই বেয়াদব, আমি তোর ভাই হতে যাব কেন? জান বাজি রেখে এত কষ্ট করছি, আর তুই কিনা আমাকে ভাই বানিয়ে দিলি, ফাজিল মেয়ে। ফারিসের এই নাটকীয় আচরণে লোকজন আরও তেতে উঠল। কিন্তু ফারিস একদম বিচলিত নয়। সেই লোকগুলোর দিকে তাকিয়ে অদ্ভুত শান্ত গলায় বলল,
আরে ভাই, এত নাটক করার কি আছে? সন্দেহ লাগছে? ঠিক আছে, বিয়ে পড়িয়ে দিন। বলেই সে পকেট থেকে ফোন বের করে কাউকে আদেশ দিল কাজে নিয়ে আসার জন্য। রিভা পাথরের মতো জমে গেল। ওর মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই কাজই হাজির, যেন সবকিছু আগে থেকেই সাজানো ছিল। রিভা বুঝতে পারল এটা কোনো দুর্ঘটনা নয়, সুপরিকল্পিত কোনো চক্রান্ত। কান্নার ভেঙে পড়ে সে আর্তনাদ করে বলল, ফারিস ভাই, আপনি এগুলো ইচ্ছে করে করছেন না? আপনি জানেন আপনি জীবনেও আমার মন পাবেন না। ফারিস কাজীকে তাড়াহুড়ো করতে বলে রিভার দিকে ঘুরল। ওর চোখে অদ্ভুত এক জেদ আর নিষ্ঠুরতা। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে সে বলল, তোর মন দিয়ে পানি খাবো আমি? চাই কে তোর এই ভেজাল মন? মন লাগবে না, মন লাগবে না আমার। তোকে পেলেই চলবে। এখন তাড়াতাড়ি কবুল বল, মিডিয়া দেখলে সত্যিটা কট খেয়ে যাবে। রিভা কোনোভাবেই রাজি হচ্ছে না। হেঁচকে তুলে কাঁদতে কাঁদতে সে বলে উঠল, আমি ভাইয়াকে সব বলে দেব, আপনি আমার সাথে জোর করছেন। ফারিসের ধৈর্য আর কুলায়নি। সে পকেট থেকে রিভলভারটা বের করে রিভার দিকে তাক করলো। বাতাসের শব্দ যেন মুহূর্তের জন্য থেমে গেল। ফারিস ঠান্ডা গলায় বলল, ওই ভেজাল প্রোডাক্টের বোন, তোর ওই ঘাটতেরা ভাইকে আমি ভয় পাই? কবুলের বাইরে একটা শব্দ করলে এটা লোড করা আছে, বুকটা ঝাঁঝরা করে দেবো। যে বুকে আমার জায়গা নেই সেখানে অন্য কারোর থাকার দরকার নেই। রিভলভারের ঠান্ডা নল রিভার বুকের ওপর চেপে ধরল ফারিস। কাজী সাহেব ভয়ে থরথর করে কাঁপছে। ফারিস তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে গর্জে উঠল, কাঁপাকাঁপি বন্ধ করে 5 মিনিটের মধ্যে বিয়ে শেষ করুন। দেরি হলে গুলিটা সরাসরি আপনার অচল জায়গায় গিয়ে লাগবে। বিয়ে পড়ানো শেষ হয়েছে প্রায় ঘন্টা খানেক। রাস্তার ধুলো মাখা নির্জনতায় রিভার ফুঁফিয়ে কান্নার শব্দটা আরও বেশি করুণ শোনাচ্ছে। সে রাস্তার একপাশে দাঁড়িয়ে অবিরত কেঁদে চলেছে। আর ফারিস ঠিক তার সামনেই মাটিতে আয়েশ করে বসে এক হাত মুখে গুজে এমনভাবে তাকিয়ে আছে যেন সে এক অতি সাধারণ বাংলা সিনেমার বিরক্তিকর দৃশ্য দেখছে। তার চোখে মুখে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার ক্লান্তি আর বিরক্তি। পাশে রিভান দাঁড়িয়ে আছে কুঁকড়ে, যেন ফারিসের রোশানল থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। ফারিসের ধৈর্যের বাঁধ এবার বোধহয় ভেঙে গেল। সে হুট করে তেতে ওঠে। জ্বলন্ত দৃষ্টিতে রিভার দিকে তাকিয়ে গর্জনের মতো বলে উঠল, এই পকেট সাইজের ঝড়, এবার মুখটা বন্ধ করবি? আর একটা শব্দ করলে আমি কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ হারাবো। বাকি কাজটুকু কিন্তু এখন রাস্তায় ছেড়ে ফেলবো। ফারিসের শীতল হুঁশিয়ারি শুনে রিভা মুহূর্তের মধ্যেই চুপসে গেল। কান্নার দমকাটা যেন বুকের ভেতরেই আটকে গেল তার। পুরো রাস্তা জুড়ে এক নিস্তব্ধতা নেমে এলো। রিভান অস্বস্তিতে খুক খুক করে কেশে একটু দূরে সরে যেতে যেতেই ফারিস বিরক্তি ভরা কণ্ঠে ধমকে উঠল, তোর বোনকে নিয়ে এখানে থেকে যা। সাবধান, বাড়ির কেউ যেন আপাতত খুনা করে টের না পায়। সময় হলে আমি সব জানাবো। ফারিসের সেই গম্ভীর ধমকটা যেন রিভানের জমে যাওয়া শিরদাঁড়ায় বিদ্যুতের মতো খেলে গেল। সে আর এক মুহূর্ত নষ্ট করল না। রিভার ঠান্ডা হাতের মুঠোটা নিজের হাতের ভেতর শক্ত করে চেপে ধরে ছুট লাগালো। রিভার তখন যেন এক জীবন্ত পুতুল, কোনো বোধশক্তি অবশিষ্ট নেই তার মধ্যে। তার শরীরটা থরথর করে কাঁপছে। চোখের জল চোখের কোণেই শুকিয়ে পাথরের মতো জমে গেছে। মনে হচ্ছে ফারিসের সেই শীতল রিভলভারের স্পর্শ আর ওর বিস্ফোরিত চাহনি এখনও রিভার বুকের ওপর দগদগ করছে, ঠিক যেন একটা দগদগে ক্ষত। ফ্ল্যাশব্যাক। সেদিন বন্ধুদের সাথে আড্ডার ছলে বিয়ন্ড বুফেতে গিয়েছিল ফারিস। খাবার টেবিলে হাসাহাসির মাঝে হঠাৎ পরিচিত এক কান্নার শব্দ ওর কানে এসে ধাক্কা খেলো। চমকে পেছনে ফিরে তাকাতেই ফারিসের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য ধক করে থেমে গেল। দেখলো রিভা গালে হাত দিয়ে অবুজের মতো দাঁড়িয়ে আছে, আর সামনে থেকে সাহাবীর আঙুল উঁচিয়ে শাঁসাতে শাঁসাতে দাপট দেখিয়ে বেরিয়ে যাচ্ছে। সাহাবীরের সঙ্গে রিভাকে এই অবস্থায় দেখাটা ফারিসের কাছে যেন আকাশ ভেঙে পড়ার মতো। এমনটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। নিজের ভেতরকার জ্বালাটুকু চেপে ধরে সে একজন ওয়েটারকে ডেকে কারণ জানতে চাইল। ওয়েটার তাকে রেস্টুরেন্ট বুক করার কারণটা জানালো। ঘটনাটা শোনার পর ফারিস স্থবির হয়ে চেয়ারে বসে পড়ল। তার এই মেয়ের প্রতি টানটা কোনো ক্ষণিকের মোহ ছিল না। সেই 14 বছর বয়সের চঞ্চল রিভাকে লন্ডনের এক বিকেলে দেখার পর থেকেই ফারিসের হৃদয়ের গহীনে এক অদ্ভুত ভালো লাগার জন্ম হয়েছিল। সে রিভাকে সব বিপদ থেকে আগলে রেখেছে, বারবার নিজেকে বুঝিয়েছে, নিজের মনকে শাসন করেছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের এই তীব্র আবেগ একটা কিশোরীর জন্য মানায় না। কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়ে একদিন রায়দা শেখের সামনে দাঁড়িয়ে সরাসরি রিভাকে চেয়ে বসল ফারিস। তিনি প্রথমে অবাক হয়ে তাকিয়েছিলেন, কিন্তু ভাতিজার চোখে সেই অমোঘ পাগলামি আর যে দেখে শেষ পর্যন্ত কথা দিয়েছিলেন
রিভার 18 বছর পূর্ণ হলেই তাকে ফারিসের হাতে তুলে দেবেন। এই পুরো ঘটনাটা রিভা ছাড়া বাড়ির সবাই জানতো, কিন্তু ফারিসের কাছে রিভা মানে তার অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ। যে মেয়েটিকে সে বছরের পর বছর ধরে আগলে রেখেছে, তাকে চোখের সামনে অন্য কারো হতে দেখা তার পক্ষে অসম্ভব ছিল। ফারিস একটু অন্য ধাতুতেই গড়া মানুষ, তার নিজের জিনিসকে সে প্রয়োজনে ছিনিয়ে নিতে জানে, তবুও অন্যের হাত দেওয়ার মতো দুর্বলতা তার নেই। সে জানে রিভা শুধু তার। রাত তখন প্রায় 12টার কাঁটা ছুঁই ছুঁই। পুকুর ঘাটের নিস্তব্ধতাকে চিরে বসে আছে সৌহার্দ্য আর ফারিস। মাঝখানের বাতাসে যেন আগুনের হলকা। পুকুরের হিমশীতল জলে বুক পর্যন্ত ডুবিয়ে দাঁড়িয়ে আছে রিভান। শীত আর ভয়ে শরীর কাঁপছে। দুই কান ধরে সে দাঁড়িয়ে আছে চরম অসহায়ত্বের এক প্রতিচ্ছবি হয়ে। সৌহার্দ্য দু চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরিয়ে আসছে, আর ফারিস সে ভেতরে ভেতরে শিউরে উঠলেও মুখ তার পাথরের মতো কঠিন ভাব। অনেকক্ষণ পর সেই জমাট বাঁধা নীরবতা চিরে সৌহার্দ্যর গমগমে কণ্ঠস্বর শোনা গেল, যা রাতের নিস্তব্ধতায় বজ্রপাতের মতো শোনালো। কেন করলি এমন? অ্যান্সার মি ড্যাম ইট। ফারিস শান্ত অথচ তীব্র কণ্ঠে জবাব দিল, আই লাভ হার। সৌহার্দ্যের চোখে তখন রাগের আগ্নেয়গিরি। সে জ্বলে উঠে বলল, ভালোবাসার মানে বুঝিস তুই? এই বাচ্চা মেয়েটার ওপর দিয়ে কে যাচ্ছে একবার ভেবে দেখেছিস? ওর মানসিক অবস্থা কি তা কি তোর ধারণা আছে? ফারিসের চোখের কোণে ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, এত নাটক না করে সরাসরি বল না, বন্ধুর জন্য তোর জান চলে যাচ্ছে। সৌহার্দ্য হতাশায় মাথা নাড়ল। বিরক্তির সাথে ফারিসের দিকে তাকিয়ে বলল, এভরি টাইম ওকে নিয়ে জেলাস হওয়ার কারণটা বলবি? ফারিস আর কোনো শব্দ উচ্চারণ করলো না। তার সমস্ত শরীর রাগে আর বিরক্তিতে থরথর করছিল। সৌহার্দ্যের সামনে থেকে উঠে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে সে রাতের অন্ধকারের সাথে মিশে গেল। ওদিকে রিভান তখনও পুকুরের জলে অর্ধেক ডুবে সৌহার্দ্যর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না, যেন আতঙ্কে তার কণ্ঠনালী শুকিয়ে পাথর হয়ে গেছে। সৌহার্দ্য এবার বিরক্তিতে চোখ নাবিয়ে রিভানের দিকে তাকালো। ধমকের সুরে গর্জে উঠল সে, আউট ইডিয়েট। ওই একটা ধমক যেন রিভানের জন্য মুক্তির পরোয়ানা হয়ে এলো। হাঁপ ছেড়ে বাঁচল সে, আর এক মুহূর্ত দাঁড়ালো না। টলমলে পায়ে জল থেকে উঠে কোনো মতে নিজের প্রাণ নিয়ে দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। ঘুমের রেশ হৃদির চোখে নেই। বিছানার এপাশ ওপাশ করতে করতে হাঁফিয়ে উঠেছিল সে। শেষমেশ ফোনটা হাতে নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। পুকুর পাড়ে আসতেই থমকে গেল সে। পুকুর ঘাটের খুঁটিতে হেলান দিয়ে উদাস ভঙ্গিতে সিগারেট ফুঁকছে সৌহার্দ্য। হৃদি স্থবির হয়ে তাকিয়ে রইল। সৌহার্দ্যকে কোনোদিন সিগারেট খেতে দেখেনি সে। এই গম্ভীর মানুষটার মধ্যে এমন এক অন্ধকার নেশার ছোঁয়া আছে, ভাবতে হৃদির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ঠিক তখনই নিস্তব্ধতাকে ভেঙে ভেসে এলো সৌহার্দ্যের গম্ভীর কণ্ঠস্বর, এত রাতে কে চায় এখানে? হৃদি এক পায়ে গিয়ে এসে কিছুটা ইতস্তত পায়ে সৌহার্দ্যের পাশেই বসলো। জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল,